হ্যালো এভরিওয়ান। মনে করেন যে 40 বছর বয়সের একজন মহিলা একদিন সকালবেলা ঘুম থেকে উঠে উনি দেখলো যে ওনার পেটের উপরের দিকে ডান সাইডে পেট ব্যথা, সাথে বমি বমি আছে, বমি বমি ভাব আছে, সাথে জ্বর আছে। তো এই সমস্যাগুলো নিয়ে উনি কী করলো, ওনার গ্রামে কিংবা ওনার এলাকায় যে ডাক্তার থাকে ওই ডাক্তারের কাছে গিয়ে নর্মালি আমাদের পেট ব্যথা যে ম্যানেজমেন্ট ওষুধ দেওয়া হয় সেই ওষুধগুলো নিল। নেওয়ার পরে খাওয়ার পরে দেখলো যে ওনার পেট ব্যথা মোটামুটি সারে গেছে। এবং এরপরে যখন উনি 3-4 দিন গেল, এরপরে দেখা যায় আবার নতুন করে স্যাম স্যাম সমস্যা দেখা দিচ্ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যাওয়ার পরে দেখা যায় এই সমস্যাগুলো আছে, সাথে নতুন করে আরেক ধরনের সমস্যা তৈরি হয়েছে ওনার মধ্যে। সেটা হচ্ছে ওনার শরীর বিভিন্ন জায়গায় চুলকাচ্ছে, সাথে চোখ হলুদ হয়ে গেছে, জিহ্বা হলুদ হয়ে গেছে, সাথে দেখতেছে যে ওনার প্রস্রাবের যে কালার সেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে হাই কালার ইউরিন, মানে যেটাকে আমরা নর্মালি চায়ের কালারের মতো কিংবা ডার্ক কালার এরকম একটা কালার পাওয়া যায়। তো এরকম সমস্যার পরে উনি কী করলো, যে যখন দেখলো যে ওনার শরীর জন্ডিস দেখা দিচ্ছে, তখন উনি কী করলো, নর্মালি আমাদের গ্রামের এলাকায় মানুষজন যেটা করে যে জন্ডিস হলে মানুষজন বিভিন্ন ধরনের তান্ত্রিকের কাছে চলে যায়, বিভিন্ন ধরনের জল পোড়া এই টাইপের জিনিসপত্র খায়। তো উনি খাওয়ার যে চেষ্টা করলো, এগুলো সব কিছু করলো, করার পরে দেখে যে আসলে জন্ডিস কোনো মতেই সারতেছে না, কোনো মতেই সিমটমগুলো যাচ্ছে না, এগুলো সবগুলো থাকিয়ে যাচ্ছে সব কিছু। জ্বর, পেট ব্যথা, বমি বমি ভাব, জন্ডিসও যাচ্ছে না, সব কিছু আছেই। তো এরপরে উনি চিন্তা করলো যে আসলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, ডাক্তারকে দেখানো উচিত। তো এরকম একটা কন্ডিশন, এরকম একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে যার হিস্ট্রি অফ জন্ডিস আছে, উইথ প্লুরাইটিস, চুলকানি আছে শরীরে, সাথে আপার অ্যাবডোমিনাল পেইন আছে, আমরা কি চিন্তা করতে পারি? আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে যে দিস ইজ দ্য কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু ভেরিয়াস টাইপস অফ রিজন থাকতে পারে। এটা থাকতে পারে নর্মালি কী কী থাকতে পারে, আমাদের স্টোনের কারণে হতে পারে, গল স্টোন অর্থাৎ পিত্তথলিতে পাথর, কিংবা এটা কোনো টিউমারের কারণে হতে পারে। এছাড়াও আসলে আরও অনেকগুলো কারণ থাকতে পারে। এটা হতে পারে পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ, এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের কারণে হতে পারে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কারণেও হতে পারে। তবে নর্মালি আমাদের ফার্স্ট ডায়াগনোসিস হচ্ছে এটা থাকবে অবশ্যই কোনো স্টোনের কারণে অথবা কোনো টিউমারের কারণে আমাদের গল ব্লাডারের কোনো একটা প্যাথোলজি। তো এই অবস্থায় আমাদের কাছে আসলে আমরা আসলে পেশেন্টটাকে কীভাবে ইভালুয়েট করতে পারি, কীভাবে ম্যানেজ করতে পারি পেশেন্টটাকে? তো দেখেন, যেহেতু পেশেন্টের প্লুরাইটিস কিংবা চুলকানি আছে, সাথে ওনার জন্ডিস আছে, তার মানে অবশ্যই এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। আর অবস্ট্রাকটিভ জন্ডিস যেহেতু আমি চিন্তা করতেছি, তাহলে আমাকে কী করতে হবে, এখন এটাকে ইনভেস্টিগেট করে কনফার্ম করতে হবে আসলে কী কারণে এই অবস্ট্রাকশনটা হয়েছে। তো এটার জন্য আমরা প্রথমে করতে পারি যে এত কোনো ইনফ্লামেশন আছে কিনা ওনার শরীরে। তো এটা দেখার জন্য আমরা প্রথম কী করতে পারি, যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি উইথ ইএসআর। তো সিবিসিতে আমি যদি পাই নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস প্লাস ইএসআর রেস্ট, তার মানে আমাকে ইন্ডিকেট করতেছে যে ইনফ্লামেশন প্রেজেন্ট। এরপর আমরা একটা স্পেসিফিক ফাইন্ডিংয়ের জন্য আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দিতে পারি। তো আল্ট্রাসোনোগ্রাফিতে আসলে ফাইন্ডিংগুলো ডিপেন্ড করে যদি পাথরটা কোথায় আছে। যদি পাথরটা আমাদের গল ব্লাডারে থাকে, সেক্ষেত্রে আমরা গল ব্লাডারটা ডিস্টেন্ডেড পাবো, আমরা গল ব্লাডারের পাথরগুলো দেখতে পাবো যদি একটা আছে না দুইটা আছে না চারটা আছে, এটা দেখা যাবে। সাথে ওখানে চারপাশে কিছু ফ্লুইড কালেকশন হতে পারে। এবং এটা যদি মানে পাথরটা যদি আবার বাইল ডাক্টে থাকে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বাইল ডাক্টের পাথরটা কোন জায়গায় আছে। তো এটা আমরা মোটামুটি আল্ট্রাসোনোগ্রাফিতে পেয়ে যাই। এবং যদি এটার সঙ্গে যেহেতু আমাদের জন্ডিস আছে, তার মানে অবশ্যই এটা আমার স্টোন চিন্তা করতেছি, এবং স্টোন চিন্তা করলে আমাকে চিন্তা করতে হবে যে এখানে আসলে স্পেসিফিক লোকেশনটা আসলে কোন জায়গায় আছে। সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা স্পেসিফিক একটা ফাইন্ডিং করতে হয়, মানে ইনভেস্টিগেশন করতে হয়, যেটাকে আমরা বলেছি এমআরসিপি। এমআরসিপি মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিওটোগ্রাফি। তো এই কয়েকটা মোটামুটি ইনভেস্টিগেশন করা হয়। তো অনেক সময় এক্স রে করা যেতে পারে, বাট নর্মালি এক্স রে করা হয় না, কারণ এক্স রে আসলে এই স্টোনগুলো ফাইন্ডিং তেমন একটা পাওয়া যায় না। তো নর্মালি আসলে এক্স রেটা করা হয় না। তো যখন আমি দেখবো যে এটা একটা গল স্টোন, তো এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এরকম পাথর, যে পাথরটা তো আমরা নর্মালি মুখ দিয়ে খাই, যে মুখ দিয়ে খাইলে তো এই পাথরগুলো নর্মালি আমাদের এই যে হেপাটোবিলিয়ারি সিস্টেমে যাওয়ার কথা না, তাহলে ওখানে কেন পাথরটা হচ্ছে? দেখেন, আপনাদের কথা মানে জানাতে আসলে জিনিসটা জানা বলে রাখি যে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারের মধ্যে যে পাথর যদি কোনো কারণে আমরা খেয়েও ফেলি, সেই পাথরগুলো নর্মালি আমাদের শরীরে পাথর হিসেবে থাকা এটা আসলে খুবই কঠিন, কারণ অ্যাবজর্পশনই হবে না সেই জিনিসটা। তো নর্মালি আমাদের শরীরে আসলে পাথরগুলো নিজে নিজেই তৈরি, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আসলে পাথরগুলো তৈরি হয়। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে এই যে গল ব্লাডার কিংবা পিত্তথলির যে পাথর। তো এই পাথরটা কীভাবে তৈরি হয়? হ্যাঁ, আমরা মানে পিত্তথলিতে পাথর তৈরি হওয়ার যে পাথরগুলো হয়, এই পাথরগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে আমরা বলে হচ্ছে কোলেস্টেরল স্টোন, আর একটাকে বলে হচ্ছে পিগমেন্টেড স্টোন, আর একটাকে বলে মিক্সড স্টোন। মানে হচ্ছে ওই কোলেস্টেরল এবং মিক্স মানে যে পিগমেন্টেড, অর্থাৎ এই দুইটা মিলে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলে হচ্ছে মিক্সড স্টোন। তো দেখেন এটা কীভাবে তৈরি হয় এই স্টোনগুলো, পাথরগুলো। এই স্টোনগুলো তৈরি হওয়ার জন্য প্রথম যেটা দরকার আমাদের, যে কোলেস্টেরল স্টোন মানে কি, শরীরে অবশ্যই রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে এই স্টোনগুলো তৈরি হবে। তো কোলেস্টেরল তার মানে কি, রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বাড়ে যায়, এটা একটা কারণ যে আপনার রক্তে মানে পিত্তথলিতে পাথর হতে পারে। এবং যদি এই যে কোলেস্টেরল, এই কোলেস্টেরলগুলোকে কী করে, আবার আরেক ধরনের সাবস্টেন্স আছে যারা এগুলোকে এখান থেকে রিমুভ করে, যেমন এগুলোকে বলা হয় বাইল অ্যাসিড। তো
তো অ্যাসিডগুলো কী করে, এই যে বিভিন্ন ধরনের কোলেস্ট্রল, বেশি এক্সেস কোলেস্ট্রল, এগুলোকে ওখান থেকে সরিয়ে ফেলে এবং বিভিন্ন ধরনের পাথর তৈরি হয় এটাকে আসলে বাধা প্রদান করে। বাট যদি এরকম হয় যে আমাদের বাইল অ্যাসিড কমে গেছে শরীরে, বাইল অ্যাসিড কমে গেছে আবার কোলেস্ট্রল বাড়ে গেছে, তাহলে কী হবে, আমাদের যে বাইলটা আছে এটা সুপার স্যাচুরেটেড হয়ে যাবে। সেক্ষেত্রে এটা আসলে পিত্তথলিতে পাথর তৈরি হওয়ার খুব একটা প্রমিনেন্ট একটা কারণ হয়ে দাঁড়াবে। তো এটা হচ্ছে 1 নম্বর কারণ হতে পারে। এরপরে আরও কী কী কারণ হতে পারে, আমাদের বাইল স্টেসিস হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো কারণে বাইল যে চলাচল যে পাথ হয়, এই পাথরটা কোনো কারণে চলতেছে না বাইলটা, বা বাইলটা ওখান থেকে সরে যাচ্ছে না, এটা বিভিন্ন কারণ থাকতে পারে। যে এরকম হতে পারে যে বাইলটা একটা কোনো ফরেন বডি আসছে, কিংবা কোনো টিউমার ওই রাস্তাটাকে ব্লক করে রাখছে, কিংবা ওখানে ইনফ্লামেশন হচ্ছে, এগুলোও কারণ হতে পারে। তো এই কয়েকটা হচ্ছে মোটামুটি আমাদের পিত্তথলিতে পাথর তৈরি হওয়ার কারণ। তো দেখেন, এখন আমাদের এই যে পিত্তথলিতে পাথর তৈরি হয়, এই পাথরগুলো এখন যদি আমরা পেয়ে যাই যে ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম করে নিলাম যে ওনার পিত্তথলিতে পাথর, যার কারণে ওনার মূলত এই সমস্যাগুলো হচ্ছিল, তো এই অবস্থা আমাদের আসলে এখন কি করা উচিত? এখন আমাদেরকে অবশ্যই ইনভেস্টিগেশন করে যেতে কনফার্ম করছি, আমাদের এখন ট্রিটমেন্টে যাইতে হবে। তো ট্রিটমেন্টে আসলে আমাদের কী কী অপশন আছে? ট্রিটমেন্টের অপশন হচ্ছে ডিপেন্ড করে যে আমরা যদি পেশেন্ট, আমার কাছে এরকম হতো যে আমি ওই এক্স্যাক্টলি পাথর ওনার কাছে, আমার অন্য কোনো সমস্যার কারণে আমি ওনার পাথর খুঁজে পাইছি, সেক্ষেত্রে পেশেন্টের যেহেতু ওনার হ্যাপাটোবিলির কোনো সিমটম নাই, সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট অবজারভেশনে রাখে দিতে পারি। পেশেন্টকে জাস্ট দেখবো যে কিছুদিন পর এটা নিজে নিজে সরে যাচ্ছে কিনা। বাট যদি সরে না যায়, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে লোকেশনটা কোথায়। যে পাথরটা আসলে যদি থাকে বাইল ডাক্টে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ডাক্তারকে কেটে ফেলে দেবো, যেটাকে বলে কোলেডোকোলিথিওটমি করতে পারি। আবার যদি এটা আমাদের থাকে গল ব্লাডারে, তো গল ব্লাডারে থাকলে আরেকটা নতুন ধরনের রোগ হতে পারে, যেটাকে আমরা বলেছি কলেসিস্টাইটিস, এটা হতে পারে। তো যদি কলেসিস্টাইটিস হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশনটা হবে এরকম যে আমরা প্রথমে হচ্ছে পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, অর্থাৎ হচ্ছে আমরা ওই যে অস্টাশিরিন রেজিমেন্টের যে ট্রিটমেন্টটা থাকে, যে নর্মালি আমরা তাকে এনপিও রাখবো, নেজোগেস্টিক সাকশন দিব, তাকে আইভি ফ্লুইড দিব, অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক দিব, এরকম জাস্ট ভাইটালসগুলো চেক আপ করে পেশেন্টকে আমরা বাসে পাঠিয়ে দিব যে আপনি থাকেন কিছুদিন। তো কিছুদিন বলতে আমরা এটা মোটামুটি 6 সপ্তাহের মতো রাখি। কারণ কি, কারণ আমরা যদি এই মুহূর্তে ওনার স্টোন কিংবা ওখান থেকে পাথরকে সরাইতে যাই, তাহলে যেটা হতে পারে যে নর্মালি অ্যাকিউট কোলেস্টাইটিস যদি হয়, সেক্ষেত্রে কী হয়, আমাদের যে গলব্লাডারে যে পাথর, এগুলো এক্সটেন্সিভ অ্যাডেশন থাকে, এবং ওখান থেকে আপনি যদি কাটতে যান, কাটতে গেলে অনেক বেশি ইনজুরি হতে পারে, জায়গা থেকে অনেক বেশি ব্লিডিং হতে পারে। যার কারণে আসলে নর্মালি আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিসে, যদি স্টোনের কারণে হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিসে আমরা কোলেসিস্টেক্টমি করি না। নর্মালি কী করা হয়, পেশেন্টকে 6 সপ্তাহের একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, দেন পরবর্তীতে আসে ওনাকে বলা হয় যে 6 সপ্তাহ পরে আপনি আসেন, তো পরবর্তী আসে দেন হচ্ছে এখানে অপারেশন করা হয়। তো অপারেশন মোটামুটি আমরা এটা ডিপেন্ড করে কোন জায়গায় আছে, কোলেসিস্টেক্টমি, কোলেডোকোলিথিওটমি করা হয়। তো এগুলো করার জন্য আমাদের পদ্ধতি বলতে 2 প্রকার পদ্ধতি থাকে। একটাকে আমরা ওপেন করতে পারি, অর্থাৎ পেট কেটে, যেটাকে আমরা ল্যাপারোটমি করে আসলে এটাকে কাটতে ওই পাথরগুলোকে বের করা যেতে পারে। আরেকটা নতুন ধরনের পদ্ধতি আছে, যেটা মডার্ন একটা এখন যেটা করা হয়, যে আপনার যাতে কম ওখানে স্কার থাকে, তাড়াতাড়ি হিল হয়, আপনার ওটা দেখতে খারাপ না লাগে। তো এটার জন্য আমরা একটা নতুন ধরনের যে ট্রিটমেন্ট, এটাকে আমরা বলেছি ল্যাপারোস্কোপি, অর্থাৎ ল্যাপারোস্কোপিক এটা আপনি করতে পারেন, যে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করা যেতে পারে। তো এই হচ্ছে ট্রিটমেন্ট অপশন। আরেক ধরনের ট্রিটমেন্ট আছে, ইআরসিপি দ্বারাও মাধ্যমে করা যেতে পারে। যদি এটা ডিপেন্ড করে, ইআরসিপি আসলে যদি পাথরটা খুবই পরিমাণ ছোট থাকে, সেক্ষেত্রে আসলে ইআরসিপির মাধ্যমে করা যেতে পারে। তো ওটা আসলে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে করা হয়ে থাকে। তো নর্মালি আমাদের হচ্ছে 2 ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি আমরা অ্যালাউড আছে, যেটা আমরা করি হচ্ছে যে ওপেন কোলেসিস্টেক্টমি, অথবা হচ্ছে আমরা যদি এটা না করতে চাই পেশেন্ট, সেক্ষেত্রে আমরা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করতে পারি। যদি পেশেন্ট চায় যে পেশেন্টের ওনার কসমেটিক পারপাস, কিংবা উনি তাড়াতাড়ি ওনার হিল হওয়া দরকার, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ল্যাপারোস্কোপি করব। তো দেখেন, এই যে কন্ডিশন, এই যে সিনারিও, এই সিনারিও থেকে এখন পেশেন্ট যদি এরকম হইতো যে উনি কোনো কারণেই আমাদের কাছে আসতেছে না, উনি গ্রামের বিভিন্ন জায়গায় এলাকায় সমস্যা ট্রিটমেন্ট নিতেছে, বা এখানে ওখানে দেখতেছে, কোনোভাবেই ওনার সিমটমগুলো যাচ্ছে না, অনেক সময় পার হয়ে যাচ্ছে, তাহলে এখানে আরও অনেক জটিল জটিল সমস্যা হতে পারে। তো এই যে কমপ্লিকেশন, কী কমপ্লিকেশন হতে পারে, তো আমরা এটাকে বলি যে ওনার এখানে যে গলব্লাডার আছে, সেই গলব্লাডারে পাস জমতে পারে, তো পুজ হয়ে যেতে পারে, যেটাকে বলি এম্পায়াম অফ গলব্লাডার। ওখানে মিউকোসিলি হয়ে যেতে পারে, এটা পারফোরেশন ফেটে যেতে পারে, ফেটে গিয়ে আপনার পেরিটোনালি পুরো পেটের মধ্যে ইনফ্লামেশন ছড়া যেতে পারে। সেখানে আপনার বাইল ডাক্টে গিয়ে বাইল ডাক্টগুলোতে ইনফ্লামেশন করতে পারে, কোলানজাইটিস করতে পারে, এবং এই ইনফেকশনটা আপনার শরীরে রক্তের মধ্যে চলে যেতে পারে, সেপ্টিসেমিয়া পর্যন্ত করে যেতে পারে। তো এরকম যদি হয় যে আপনার শরীরে চুলকানি আছে, সাথে হচ্ছে শরীরে জন্ডিস আছে, পেট ব্যথা বা বমি বমি, তার অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমি যদি স্পেসিফিকলি বলি, এবার আপনার জেনারেল সার্জনের কাছে যাবেন এই সমস্যাগুলো নিয়ে। কারণ এইরকম কারণ হওয়ার মোস্ট কমন কারণ আমরা চিন্তা করি যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, আর অবস্ট্রাকটিভ জন্ডিসগুলোর ট্রিটমেন্ট সাধারণত আমাদের জেনারেল সার্জনগুলোই করে থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট গলস্টোন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।